আজ কি শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ। তন্ময় আর স্নিগ্ধা হাত ধুয়ে হলঘরে গিয়ে সোফার ওপর বসল। স্নিগ্ধা ভাবছে শুধু মাংসটা আর পায়েসটাই কেন পড়ল, অন্য পদগুলো তো আমরা ভালোভাবেই খেলাম, কোনো অসুবিধা হলো না। দুজনেরই খাবার যেভাবে পড়ল সেটা অবিশ্বাস্য। কোনো অশরীরী আত্মা যদি ফেলে দিয়ে থাকে তবে কেন এই দুটি পদ ফেলল? মমতা দেবী মন খারাপ করে খোঁড়াতে খোঁড়াতে এসে বললেন, কি করে যে মাংসটা আর পায়েসটা পড়ে গেল বুঝতে পারলাম না, তোমাদের ঠিক মতো খাওয়াও হলো না। তন্ময় বলল, অন্য পদ দিয়ে তো খেয়েছি, সুন্দর রান্না হয়েছে। মমতা দেবী স্নিগ্ধার দিকে তাকিয়ে বললেন, বৌমার বোধহয় পেট ভরেনি। স্নিগ্ধা কোনো উত্তর দিল না, সে ভাবনার জগতে ডুবে রয়েছে। তন্ময় তার হাতে ঠেলা দিয়ে বলল, কাকিমা কিছু বলছেন। স্নিগ্ধা কেঁপে উঠে বলল, কি? তন্ময় বলল, কাকিমা। স্নিগ্ধা মমতা দেবীর দিকে তাকিয়ে বললেন, কিছু বলছেন কাকিমা? তোমার পেট ভরেনি তাই না মা? ভরেছে, খুব সুন্দর রান্না করেছেন, স্নিগ্ধা বলল। মমতা দেবী বললেন, এই নাও তোমরা মৌরি জোয়ান খাও। বলে মমতা দেবী একটি সুন্দর ডিজাইন করা ছোট্ট কাঁচের বয়ান, যাতে মৌরি আর জোয়ান মেশানো আছে, এগিয়ে দিলেন স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা ধরার আগেই বয়ামটার নিচে পড়ে ভেঙে গেল। মমতা দেবী কেঁদে ফেললেন, এ কি হচ্ছে আমার? স্নিগ্ধা বলল, আপনি বসুন কাকিমা, আপনার শরীরটা ভালো নেই, হাত কাঁপছে বোধ হয়। এমন সময় একজন অল্প বয়সী মহিলা হলঘরে ঢুকল। মহিলাটির বয়স স্নিগ্ধার মতোই। মহিলাটি ছোটোখাটো, মেজাজি আর ডাকাবুকো টাইপের। মমতা দেবী রেগে বললেন, তোর এখন আসার সময় হলো? বারবার বলেছিলাম তাড়াতাড়ি আসিস। মহিলাটিও ঝাঁজের সাথে বললেন, কি করে আসবো? তোমার রান্না হলে সব গুছিয়ে রেখে তবেই তো বাড়ি গেলাম, নিজের ঘরের কাজ সেরে স্নান করে দুটো গিলে তবে তো আসবো। এবার সে তন্ময় আর স্নিগ্ধার দিকে আর চোখে তাকিয়ে বলল, এই তারা? হ্যাঁ, এখানে কাঁচের টুকরো, মৌরি আর জোয়ান পড়ে ছিটকে গেছে, সেগুলো তুলে জায়গাটা পরিষ্কার কর, মমতা দেবী বললেন। করছি, কথাটি মহিলাটি বেশ মেজাজের সাথে বলে ঝাড়ু নিয়ে চলে গেল। মহিলা কেমনভাবে তন্ময় আর স্নিগ্ধার দিকে তাকাচ্ছে, তার সে চাইনিতে যেন রাগ আর ঘৃণা মিশে আছে। তন্ময় আর স্নিগ্ধা উঠে দাঁড়িয়ে বলল, আসছি কাকিমা। আবার এসো তোমরা। হ্যাঁ আসবো। প্রাণকৃষ্ণবাবু ঘর থেকে এসে বললেন, আর একটু থাকো তোমরা। তন্ময় বলল, না কাকাবাবু, বাড়ির অবস্থা তো জানেন আপনি, বাবা কাকু কবে আসবে কিছু জানেন? জানি না বাবা, আমাকে তো কিছু বলে যায়নি, আমি জানিই না ওরা তীর্থে গেছে, হরিপদর কাছে শুনেছি, প্রাণকৃষ্ণবাবু বললেন। তন্ময় অবাক হয়ে বললেন, সে কি, আপনাকেও বলে যায়নি? না, তোমরা আবার এসো কিন্তু। তন্ময় আর স্নিগ্ধা দুজনেই বলল, আসবো। এরপর ওরা পল্লবীদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। তারা তাদের বাড়ির গেটের সামনে এসে দেখল রতন গেটে দাঁড়িয়ে আছে। তাদের দেখে রতন সামনের লোহার গেট খুলে দিল। স্নিগ্ধা তন্ময়কে বলল, তুমি একটু আগে যাও, আমি আসছি। তন্ময় ভেতরে চলে গেল। স্নিগ্ধা রতনকে বলল, রতনদা, বলো বৌড় বৌদিমণি, তুমি কি কখনো এই গেটের সামনে ছায়ামূর্তি দেখেছ? রতন বলল, কই না তো। এ বাড়িতে অস্বাভাবিক কিছু দেখেছ? মানে? রতন অবাক হয়ে জিজ্ঞাসা করল। স্নিগ্ধা বলল, ভূত পেতনি বা কোনো ভয়ঙ্কর চেহারার কেউ রক্ত চুষে খাচ্ছে এমন ঘটনা? না তো বড় বৌদিমণি। রকি কি রাতে বেরোয়? না তো। এসব কথা কেন জিজ্ঞাসা করছো বড় বৌদিমণি? এমনি। তোমাদের বাড়ি কোথায়? কাছেই, সমস্তিপুরে। ও,
তোমার বাড়িতে কে কে আছে? রতন বলল, আমরা 2 ভাই আর মা। বাবা নেই তোমার? না, ছোটবেলায় মারা গেছে। আচ্ছা, আমার শাশুড়ি মা, কাকিমা শাশুড়ি, কণিকা এরা কতদিন ধরে বাড়ি থেকে বেরোয়নি? মাসখানেকের ওপর। মৃন্ময় মাঝে মধ্যে 1-8বার বেরোয়। স্নিগ্ধা বলল, তুমি কখনো বিভৎস ভয়ঙ্কর পাখি দেখেছ? রতন বলল, না তো। মন্দিরের পিছনের গেটে তালা লাগানো নেই কেন বলো তো? ওখান দিয়ে তো লোকে ভেতরে ঢোকে কিনা তুমি কিছু জানো কি? ঢোকে না, বাইরের কারোর বিনা অনুমতিতে বিক্রমবিলার ভেতরে ঢোকার সাহস নেই। সেদিনই কে একজন ঢুকেছিল। আসলে বাবুরা কেউ বাড়িতে নেই তো, তাই হয়তো। ও, সাবধানে থেকো, আসছি। এই বলে স্নিগ্ধা ভেতর দিকে চলে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর স্নিগ্ধা পিছন দিক থেকে প্রচণ্ড জোরে হো হো করে শব্দের হাসি শুনতে পেল। কানটা তার জোরে উঠল। সে 2 কানে 2 হাত চেপে ধরে কে হাসছে সেটা দেখার জন্য পিছন ফিরে দৌড়ে গেটের কাছে গেল। হাসির শব্দ আর নেই। রতন পাহারা দিচ্ছে। সে স্নিগ্ধাকে দেখে দরজা খুলে বলল, কি হয়েছে বড় বৌদিমণি? তোমাকে অস্থির দেখাচ্ছে কেন? স্নিগ্ধা রাস্তায় এসে এদিক ওদিক তাকিয়ে বলল, কিছু শুনেছ? স্নিগ্ধার কপালে চিন্তার ভাঁজ। রতন বলল, কি শুনবো? হাসির আওয়াজ। রতন বলল, কই না তো। ও, এই বলে স্নিগ্ধা বাড়ির ভেতরে চলে এলো। স্নিগ্ধা দোতলায় উঠে ঘরে ঢুকল। তন্ময় ঘরে নেই। স্নিগ্ধা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরে যাবে বলে নিচে এলো। হরিপদ মন্দিরের দিকে যাচ্ছে। তার চাদরের তলায় কিছু একটা আছে মনে হচ্ছে। স্নিগ্ধা বুঝল টিফিন বাটি। সে ভাবল, এখন আবার টিফিন বাটি নিয়ে মন্দিরের দিকে কেন যাচ্ছে হরিকাকা? স্নিগ্ধা কৌতূহল দমন করতে পারল না। সে অতি সতর্কতার সাথে হরিকাকার পিছু নিল। হরিকাকা আজ আর পিছন ফিরল না। তার হাঁটা দেখে বোঝা যাচ্ছে তার দেরি হয়ে গেছে। সে সোজা মন্দিরে ঢুকে দরজা বন্ধ করল। স্নিগ্ধা একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। গাছের নিচে জঙ্গল আছে, অন্ধকার হয়ে গেছে, তার সাপের ভয় করছে, তাও সে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর হরিপদ মন্দির থেকে বেরিয়ে বাইরের আলোটা জ্বালালো। মন্দিরের ভেতরে ও বাইরে অল্প পাওয়ারের আলো জ্বলছে। সে টিউব অয়েলের জলে টিফিন বাটিটা ধুয়ে সিঁড়ির ওপর রাখল। তারপর আবার মন্দিরে ঢুকে ঠাকুরের বাসনপত্র বের করে টিউব অয়েলের জলে ধুয়ে নিল। এবার বাসনগুলো নিয়ে আবার সে মন্দিরে ঢুকল। হরিপদ পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের দরজা বন্ধ করল। তারপর টিফিন বাটিটা আবার চাদরের তলায় ঢুকিয়ে নিয়ে বাড়ির দিকে এলো। স্নিগ্ধা কিছুক্ষণ পর বাড়িতে এসে হরিকাকা যাতে তাকে দেখতে না পায় সেরকমভাবে সাবধানে ঘরে ঢুকল। সে দোতলার গিয়ে বারান্দায় বসল। স্নিগ্ধা ভাবল, হরিকাকা এখন আবার টিফিন বাটি নিয়ে মন্দিরে ঢুকে কি করল? সকালের লোকটিকে তো এখন দেখলাম না। হরিকাকা নিজে কিছু লুকিয়ে গিয়ে মন্দিরে বসে খায় কি? তা কেন করবে? এরা তো ওকে খেতে বারণ করে না। নেশার জিনিস নিয়ে কি মন্দিরে বসে খায়? মন্দির থেকে বেরোনোর পর সেরকমও তো কিছু লক্ষণ দেখতে পেলাম না। হাজারো প্রশ্ন তার মাথায় ভিড় করছে। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ হলো। মনে হলো ছাদ থেকে বাড়ির সামনে ভারী কিছু পড়েছে। স্নিগ্ধার ভাবনায় ছেদ পড়ল। সে কেঁপে উঠল। সে গ্রিলের ফাঁক দিয়ে নিচের দিকে তাকালো। আবছা আলোয় দেখা যাচ্ছে নিচে কেউ পড়ে আছে। সে দৌড়ে নিচের তলায় নেমে এলো। বাড়ির সামনেটায় কাউকে সে দেখতে পাচ্ছে না। সে তাড়াহুড়োয় মোবাইল বা টর্চ আনেনি, বাইরের আলোও জ্বালেনি। তাই সে আবছা আলোয় সামনে থাকা ফুল গাছগুলোর আড়ালে ভালো করে দেখতে লাগলো কি পড়ল সেটা। সে ওপরের বারান্দা থেকে মানুষের মতো একজনকে এখানে পড়ে থাকতে দেখেছে। মানুষটি গেল কোথায়? হঠাৎ তার তন্ময়ের কথা মনে হলো। তন্ময় ঠিক আছে তো? সে দৌড়ে নিজেদের ঘরে গিয়ে দেখল তন্ময় মোবাইলে কারোর সাথে কথা বলছে।
সে দৌড়ে মৃন্ময়ের ঘরের সামনে এলো। তার ঘর থেকে হা হা হো হো হি হি শব্দের হাসির আওয়াজ আসছে। স্নিগ্ধা ভাবছে, মৃন্ময় পাগল হয়ে গেল নাকি? এ বাড়ির একজনেরও জীবনযাত্রা ঠিক নয়। এদের খাওয়ারও ঠিক নেই, ঘুমোনোরও ঠিক নেই, শরীরও ঠিক নেই। সব মনে হয় ওই ভয়ঙ্কর পুতুলগুলোর জন্য। আমাকে কৌশলে পুতুলগুলো সবার ঘর থেকে বের করতে হবে। এর জন্য আমি কি তান্ত্রিকের সাহায্য নেব, নাকি আগে নিজেই চেষ্টা করে দেখব? অনেক ভেবেচিন্তে স্নিগ্ধা ঠিক করলো সে আগে মৃন্ময়ের ঘর থেকে বিভৎস পুতুলটিকে সারাবে। এর জন্য সে যে করেই হোক কাল মৃন্ময়কে ঘর থেকে বের করবে, তারপর পুতুলটাকে সরাবে। ভয়ঙ্কর পুতুলটি তার কোনো ক্ষতি করতে পারে কিনা সে সেটা দেখবে। গভীর রাত, স্নিগ্ধার কিছুতেই ঘুম আসছে না। এ বাড়িতে যেসব কাণ্ড ঘটছে তাতে তার ঘুমের প্রায় উবেই গেছে। তার আর ভালোও লাগছে না। তন্ময় কি সুন্দর ঘুমাচ্ছে, ঘুমালে সে অচেতন। তার সাথে যে কি এই ভৌতিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করবে সেটাও পারছে না। হঠাৎ স্নিগ্ধার মাথার কাছে হাঁটার শব্দ শুনতে পেল। সে তাড়াতাড়ি ঘাড় বেঁকিয়ে মাথার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল কে। শব্দটা থেমে গেল। সে আবার ঠিক হয়ে শুয়ে পড়ল। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতর্ক হয়ে গেল। আবার শব্দ হচ্ছে। স্নিগ্ধা এবার উঠে বসল। সে মাথার কাছে থাকা মোবাইলটা হাতে নিল। মোবাইলটা বন্ধ হয়ে রয়েছে। সে কোনোভাবেই সেটিকে চালু করতে পারল না। এবার সে মাথার কাছে থাকা টর্চটা হাতড়ে খুঁজছে। ঘরটা অন্ধকার। আরও জোরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। সে টর্চটা খুঁজে পেল না। সে টর্চ মোবাইল দুটোই মাথার কাছে নিয়ে শুয়ে থাকে। স্নিগ্ধা আবার শুয়ে পড়ল। একটা ছায়ামূর্তি তাদের মাথার কাছ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। স্নিগ্ধা যদিও জানে তাদের কাছে মাদুলি রয়েছে, ছায়ামূর্তি তাদের স্পর্শ করতে পারবে না, তবুও তার বুকটা দুরুদুরু করে কাঁপছে। ছায়ামূর্তিটি এবার হাঁটা থামিয়ে দেহটা লম্বা করে স্নিগ্ধার মুখের ওপর ঝুঁকে পড়ল। স্নিগ্ধার সাথে সাথে চোখ বন্ধ করল। ভয়ে তার গা হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে। এত ঠান্ডাতেও সে রীতিমতো ঘামছে। কিছুক্ষণ পর আবার হাঁটার শব্দ হচ্ছে। সে চোখ মেলল। ছায়ামূর্তি তার মুখের ওপর এখন নেই। ছায়ামূর্তিটা হাঁটছে। খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। স্নিগ্ধা এবার মোবাইলটা হাতে নিল। সে ফ্ল্যাশ লাইটটা চাপল। এবার আলো জ্বলল। সে বুঝতে পারল ছায়ামূর্তিটি ছিল বলে তখন আলো জ্বলেনি। সে মোবাইলের স্ক্রিনে দেখল রাত 3:30 বাজে। তার আর শোয়া হলো না। সে ভাবল আজ আবার দেখব সেই লোকটা হরিকাকার সাথে মন্দিরে দেখা করে কিনা। সে উঠে মোবাইলটা হাতে নিয়ে সাবধানে নিচের তলায় নামল। রান্নাঘরে আলো জ্বলছে। সে রান্নাঘরে উঁকি দিয়ে দেখল হরিকাকা গ্যাস ওভেনে ভাত বসিয়েছে। সে নিচের থেকে দোতলায় উঠল। এবার ঘরে গিয়ে মোবাইলটা ড্রেসিং টেবিলের ওপর রেখে বাথরুমে গেল। বাথরুমেও সে সতর্ক হয়ে থাকে। এখানেও আয়নার ভেতরে সে ছায়ামূর্তি দেখেছে। সে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে সাবধানে আবার নিচের তলায় নামল। এদিক ওদিক তাকালো, কোথাও কোনো আলো জ্বলছে না। সে হলঘর দিয়ে বারান্দার দিকে তাকিয়ে দেখল হরিকাকা বারান্দা থেকে নামছে। স্নিগ্ধা আজও তার পিছু নিল। বাইরের অন্ধকার এখনও কাটেনি। তারপর কুয়াশাও রয়েছে। সব কিছু আবছা দেখা যাচ্ছে। হরিপদ মন্দিরে গিয়ে কালীমূর্তি থাকা ঘরটিতে ঢুকে দরজা বন্ধ করল। স্নিগ্ধা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সে মন্দির থেকে বেরিয়ে টিউব অয়েলের জলে টিফিন বাটি ধুয়ে নিয়ে বাড়ির দিকে চলে এলো। আজ আর লোকটি হরিপদর সাথে দেখা করতে এলো না। স্নিগ্ধা ভাবল লোকটি হরিকাকার আসার আগে থেকে মন্দিরের ঘরে বসে থাকতে পারে। এখনও হয়তো বেরোবে। স্নিগ্ধা আড়ালে দাঁড়িয়ে থেকে কিছু লক্ষ্য করছে লোকটি বেরোচ্ছে কিনা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, লোকটি বেরোচ্ছে না। স্নিগ্ধা আড়াল থেকে বেরিয়ে মন্দিরের বারান্দায় উঠল।
কালীমূর্তি থাকা ঘরটির দরজার বাইরে দিয়ে ছিটকিনি টানা। সে আস্তে করে ছিটকিনি খুলে ঘরটির দরজার সামান্য ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। ভেতরটা অন্ধকার। দরজার ফাঁক দিয়ে হালকা আলো ভেতরে গিয়ে সব কিছু আবছা দেখাচ্ছে। সে দরজাটা বেশি ফাঁক করে ঘরের ভেতরে ঢুকে লাইট জ্বালালো। কাউকে সে দেখতে পাচ্ছে না। দেওয়ালের কাছে থাকা বড় বাক্সটার ভেতরে কি আছে দেখার জন্য সে বাক্সটার কাছে গেল। তার মনে প্রশ্ন জাগলো, সত্যি কি এই বাক্সে ঠাকুরের বাসনপত্র ও পুজোর দরকারি জিনিসপত্র আছে? বাক্সটিতে তালা ঝুলছে। সে তালাটায় হাত দিয়ে খোলবার চেষ্টা করলো। তারপর ঘরটির আশেপাশে চাবি খুঁজতে লাগলো। চাবি পেল না। এবার সে কালীমূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, মাগো, আমি যেন এ বাড়ি থেকে ভূত পেতনিদের তাড়িয়ে দিয়ে এ বাড়ির মানুষগুলোকে বাঁচাতে পারি। মনের জোর ও সাহস দিও মা। স্নিগ্ধা এবার আলো নিভিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে দিয়ে ছিটকিনি লাগালো। তারপর মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছে। বাইরের অন্ধকার ভাবটা কেটে গেছে, কিন্তু কুয়াশা আছে। স্নিগ্ধা দেখতে পেল কুয়াশা ভেদ করে হরিকাকা আবার আসছে মন্দিরের দিকে। সে তাড়াতাড়ি রাস্তা থেকে সরে একটা দূরে গাছের আড়ালে দাঁড়ালো। তার বুকটা কাঁপছে। ভাগ্যিস হরিকাকা মাথার নিচের দিকে ঝুঁকে আছে, নইলে এক্ষুনি সে স্নিগ্ধাকে দেখে ফেলত। হরিপদ মন্দিরের দিকে চলে গেল। সে সেখান থেকে বাড়ির সামনে চলে এলো। স্নিগ্ধার মনটা একদম ভালো নেই। সে বাড়ির সামনের গেটের কাছে গেল। রতন গেটে নেই। সে ডিউটি সেরে চলে গেছে। স্নিগ্ধা রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে। সামনে পল্লবীদের বাড়ি পড়ল। পল্লবীদের বাড়ির দিকে তাকাতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে দাঁড়িয়ে গেল। গতকাল তারা খেতে আসবে জেনেও পল্লবী বাড়িতে ছিল না। তার মানে পল্লবী তন্ময়কে খুব ভালোবাসে। তন্ময়ের প্রতি তার গভীর অভিমানও হয়েছে, সেজন্যই সে বাড়িতে ছিল না। পল্লবীদের গেটটা ফাঁক করা হয়েছে। হঠাৎ কি মনে হলো, স্নিগ্ধা ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনে সে কাউকে দেখতে পেল না। বাড়িটা নিস্তব্ধ। স্নিগ্ধা ভাবল সবাই হয়তো ঘুমাচ্ছে। কাকাবাবু উঠে হয়তো দরজা খুলে মর্নিং ওয়াকে গেছে। স্নিগ্ধা পল্লবীদের বাড়িটা ঘুরে দেখছে। সে বাড়ির পিছন দিকে গেল। তার চোখ পড়ল একটা গাছের নিচে। গাছটার নিচেই কিছু পড়ে রয়েছে। সে গাছটির কাছে গিয়ে দেখল বেশ কয়েকটা ইঁদুর মরে পড়ে আছে। তার পাশে বেশ কয়েকটা মাংসের টুকরো ও খানিকটা পায়েস, কাঁচের টুকরো পড়ে আছে। স্নিগ্ধা ভাবছে, এগুলো খেয়েই কি ইঁদুরগুলো মারা গেছে? এই মাংস পায়েস কি বিষাক্ত? এই বিষাক্ত খাবারই কি কাল মমতা দেবী তাদের পাতে দিতে গিয়েছিলেন, আর সেগুলো নিচেই পড়ে গিয়েছিল? সে এবার নিচু হয়ে দেখল একপাশে মৌরি জোয়ানও পড়ে আছে। তার বুকটা কেঁপে উঠল। কোনো অশরীরী আত্মা কি বুঝতে পেরেছিল খাবারে বিষ মেশানো আছে? সেজন্য কি সে খাবারটা ফেলে দিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছিল? যদি তাই হয় তবে কে সে? কেনই বা তাদের প্রাণ বাঁচালো? নাকি খাবার পড়ে যাওয়া নিছকই অ্যাক্সিডেন্ট? স্নিগ্ধার মাথাটা ঘুরছে। সে আর ভাবতে পারছে না। সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে পল্লবীদের বাড়ির পিছন দিক থেকে সামনে এলো। কাউকে দেখতে পেল না। সে সোজা পল্লবীদের বাড়ি থেকে বেরিয়ে বিক্রম ভিলার দিকে আসছে। তার শরীরটা বেশ দুর্বল লাগছে। সে বাড়িতে ফিরে হলঘরে ঢুকে দেখল কণিকা লম্বা একটা সোফার ওপর বসে রয়েছে, আর রকি সোফার ওপর শুয়ে কণিকার কোলে মাথা রেখেছে। তাকে দেখে কণিকা বলল, কোথায় গিয়েছিলে বড় বৌদি? এই সামনে একটু হাঁটছিলাম। তোমার কি শরীর খারাপ? মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। স্নিগ্ধা বলল, কই না তো। স্নিগ্ধা রকির পাশে বসল। রকি ঘেউ ঘেউ করে উঠল। স্নিগ্ধা সরে বসে বলল, থাম বাবা, সরে বসেছি। স্নিগ্ধা এবার এদিক ওদিক তাকালো। হরিকাকাকে দেখতে না পেয়ে কণিকাকে বলল, একটা কথা বলবো বোন। বলো।
কোনো অশরীরী আত্মা কি সবার অজান্তে বাইরেকে ডেকে উঠল, স্নিগ্ধা, ও স্নিগ্ধা। কণিকা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। রকি ওর সোফার ওপর থেকে লাফ দিয়ে মেঝেতে পড়ল। কণিকা রকিকে নিয়ে তার ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধা বারান্দায় এসে দেখল অনির্বাণদা। সে বলল, আসুন দাদা, ভালো আছেন? বাড়ির সবাই কেমন আছে? এই সবাই একই রকম আছি। এবার বলো, নতুন আর কোনো সমস্যা হয়েছে? বলছি, ভেতরে এসে বসুন, স্নিগ্ধা বলল। অনির্বাণদা বলল, এখন আর বসবো না, কাজ আছে। সারাদিন এত কাজে ব্যস্ত থাকি যে আসার সময় হয় না। স্নিগ্ধা বলল, হরি কাকা? তার মুখটা কেউ যেন চেপে ধরল। সে হরি কাকার সম্বন্ধে তাকে বলার চেষ্টা করছে, কিন্তু কিছুই বলতে পারছে না। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। অনির্বাণ বলল, হরি কাকার সম্বন্ধে কিছু বলবে? হরি কাকা খুব ভালো, স্নিগ্ধা বলল। এবার তার মুখ দিয়ে স্পষ্ট কথা বেরোলো। স্নিগ্ধা বুঝতে পারছে এখানে থাকা অশরীরী আত্মা চাইছে না হরি কাকার সন্দেহজনক কাজকর্মের কথা সে অনির্বাণকে বলুক। কিন্তু কেন? সে হরি কাকার সম্বন্ধে খারাপ বা ভালো যে কথাই বলুন না কেন, তাতে তার কি? স্নিগ্ধাকে ক্লান্ত ও চিন্তিত দেখাচ্ছে। অনির্বাণ বলল, কিছু বলার থাকলে আমাকে নিঃসংকোচে বলো। স্নিগ্ধা চুপ করে রইল। অনির্বাণ আবার বলল, আমি তোমার দাদার মতো, কিছু তো হয়েছে, বলো সে কথা। স্নিগ্ধা এবারও চুপ রইল। সে জানে কিছু বলতে গেলে অশরীরী আত্মা তার মুখ চেপে ধরবে। এক কাজ করো, হয় আমার বাড়িতে তোমরা গিয়ে থাকো, না হয় কলকাতায় ফিরে যাও। তান্ত্রিক তো বলেছে কিছুদিন পর অশরীরী আত্মারা চলে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। তখন আমি তোমাদের ফোন করে জানাবো, তোমরা আবার তখন এসো। এখানে আর থেকো না, তোমার আর তন্ময়ের ক্ষতি হওয়ার আগে তোমরা চলে যাও। আমি এখন আসছি। এই বলে অনির্বাণ চলে গেল। স্নিগ্ধা কোমরে হাত দিয়ে দেখল মাদুলিটা আছে। সে অন্যমনস্ক হয়ে হলঘরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তার মনে প্রশ্ন জাগল, মাদুলি আছে, তবে কেন অশরীরী আত্মা আমার মুখ চেপে ধরল? মাদুলি নেওয়ার পর অশরীরী আত্মা আমাকে ছাদ থেকে ফেলার জন্য ছুঁতে গিয়েও ধরতে পারেনি, তবে এখন কেন আমার মুখ চেপে ধরল? তবে কি মাদুলি আর কাজ করছে না? মাদুলি নেওয়ার পর স্নিগ্ধা একটু নিশ্চিন্ত ছিল। ভূত পেত্রীরা অন্তত তার আর তন্ময়ের গায়ে হাত দিতে পারবে না। কিন্তু তার সে ভাবনা ভুল প্রমাণিত হলো। হঠাৎ স্নিগ্ধা শাড়িতে পা বেঁধে উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছে। রকি মুহূর্তের মধ্যে দৌড়ে এসে তার পিছনের সিঁড়িতে দাঁড়ালো। স্নিগ্ধা রকির গায়ে পড়ল, তারপর তাকে জড়িয়ে ধরে গড়িয়ে নিচে পড়ার হাত থেকে বাঁচল। রকি পাথরের মতো দাঁড়িয়ে আছে। স্নিগ্ধার সারা শরীর কাঁপছে। এখান থেকে নিচে পড়লে তার হাত, পা, কোমর সব ভেঙে যেত। সে একটু ধাতস্থ হয়ে রকিকে আদর করতে গেল। রকি এক দৌড়ে কণিকার ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধা সিঁড়ির নিচের দিকে মুখ করে সিঁড়ির ওপর বসে রয়েছে। তার কান্না পাচ্ছে, ভীষণ জোরে কাঁদতে ইচ্ছা করছে। তন্ময় পেছন থেকে বলল, এখানে বসে রইলে কেন? স্নিগ্ধা কোনো জবাব না দিয়ে দোতলায় উঠে ঘরে গেল। তন্ময়ও তার পেছন পেছন গেল। স্নিগ্ধা কম্বলটা গায়ের ওপর টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তন্ময় মন খারাপ করে তার পাশে বসে বলল, বুঝতে পারছি এখানে তোমার এভাবে থাকতে ভালো লাগছে না। কেমন করে যে এবারের এমন পরিস্থিতি হলো বুঝতে পারছি না গো। এই অবস্থায় এদের এখানে ফেলে রেখে যাই বা কী করে? মৃন্ময়টা আগে এমন ছিল না। এই কয় মাসে যে এত এত অপদার্থ তৈরি হয়েছে, ঘর থেকে বেরোই না, ওর মুখ দেখতেও পাই না। কাল অফিসে ফোন করে বলেছি আরও কিছুদিন আগে থেকে, তারপর কলকাতায় ফিরে অফিসে যাব। তুমি যদি কলকাতায় ফিরে যেতে চাও, আমি তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসবো। স্নিগ্ধা কম্বলের তলা থেকে মুখ বের করে বলল, আমি কোথাও যাব না, তুমি খেয়ে নাও, আমি একটু ঘুমাচ্ছি, পরে খাবো। তন্ময় বলল, খেয়ে ঘুমাও। স্নিগ্ধা বলল, ঘুমটা ভেঙে যাবে বলে স্নিগ্ধা কম্বল মুড়ি দিল।
তন্ময় ঘর থেকে বেরিয়ে নিচের তলায় গেল। সে চা খেয়ে মায়ের ঘরে ঢুকে দরজায় টোকা দিয়ে বলল, মা, ও মা। অরুণা দেবী দরজা খুলে বললেন, বল, কি বলবি? তন্ময় দরজা ঠেলে ঘরে ঢুকে আলো জ্বালালো। ঘরে হালকা আলো হলো, সব কিছু আবছা দেখা যাচ্ছে। অরুণা দেবী খাটের ওপরে উঠে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন। তন্ময় তার পাশে বসে বলল, খেয়েছো মা? হ্যাঁ। মা গো, তুমি আর কাকিমা আমার সাথে কলকাতায় চলো না। কলকাতায় বড় ডাক্তার দিয়ে তোমাদের দেখাবো, তোমরা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অরুণা দেবী একটা শুকনো হাসি দিয়ে ধরা গলায় বললেন, তোর বাবা কাকু। তিনি আর কিছু বলতে পারলেন না, চোখ দিয়ে তার জল আসছে। তিনি কম্বলে মুখ ঢাকলেন। তন্ময় বলল, জানি না বাবা কাকু কেন আসতে দেরি করছে। তারা কারো ফোন চেয়ে নিয়ে একটা ফোনও তো করতে পারে। জানি না তাদের কাকাবাবুর সাথে কি এমন হয়েছে যে তীর্থে যাচ্ছি এ কথাও কাকাবাবুকে বলে যায়নি, ফোনও নিয়ে যায়নি। জানি না বাবা কাকু কেন এমন করলো। তন্ময় চিন্তিত হয়ে পড়ল। পাশের ঘর থেকে তন্দ্রা দেবী এলেন। তন্ময় খাট থেকে উঠতে গেলে তন্দ্রা দেবী বললেন, উঠতে হবে না, বস, আমি চেয়ারে বসছি। তিনি পাশে থাকা একটা চেয়ারে বসে বললেন, কিছু খেয়েছিস বাবা? চা খেলাম। বেলা হয়েছে, যা, ভাত রুটি সব করা আছে, খেয়ে নিগে যা। কাকিমা, মৃন্ময়ের কি হয়েছে বলো তো? বেলা অবধি ঘুমিয়ে থাকে, ওর খাওয়া দাওয়া ঠিক নেই, ঘোরা ফেরা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোনো রকমই তো কিছু করে না। আমাদের সাথে একটু গল্পও করে না। আমার ছোট ভাইটা এমন হয়ে গেল কেন? তন্ময়ের চোখটা ছলছল করে উঠল। সে কণিকাকে আর মৃন্ময়কে কাকাতো ভাই বোন ভাবে না, নিজের ভাই বোন ভাবে। এভাবেই ছোটবেলা থেকে তারা মানুষ হয়েছে। তারা পরিবারের কাউকে আলাদা ভাবতে শেখেনি। তন্দ্রা দেবী তন্ময়ের কথার উত্তর না দিয়ে বললেন, তুই আর বৌমা খেয়ে নে বাবা, যা। তন্ময় উঠে দাঁড়ালো। আলমারির উপরে থাকা পুতুলটার দিকে তার চোখ পড়ল। পুতুলটা তার দিকে চেয়ে আছে। তন্ময় ঘর থেকে বেরিয়ে এলো, বারান্দায় এসে দাঁড়ালো। হরিপদ বাড়ির সামনে গাছগুলোর পরিচর্যা করছে। তন্ময় বারান্দা থেকে নেমে হরিপদর কাছে গিয়ে বলল, তোমার এখন বয়স হয়েছে, এগুলো তুমি পরিষ্কার না করে একটা লোক ডাকতে পারো তো। হরিপদ হালকা হেসে বলল, এইটুকু কাজের জন্য আবার লোকের কি দরকার বাবা? এ কাজ করতে আমার কষ্ট হয় না, আমি বসে থাকতে পারি না। তন্ময় বলল, সে আমি ভালোভাবেই জানি, সব কিছু তো তুমিই করছো। এগুলো অন্তত লোক দিয়ে করাতে পারো, একা এই বয়সে কত দিক সামলাবে? আমার অভ্যাস হয়ে গেছে বড় খোকা। খেয়েছো তুমি? তন্ময় জিজ্ঞাসা করল। হরিকাকা বলল, আমি পরে খাবো, তুমি আর মা খেয়ে নাও। চলো, আগে খাবে তারপর কাজ করবে, বলে তন্ময় হরিপদর হাত ধরে টানল। দেখো পাগল ছেলের কাণ্ড, বিয়ে করেছে, আজ বাদে কাল বাপ হবে, অথচ এখনো ছেলে মানুষই গেল না। যাবে না তো, চলো আগে, বলে তন্ময় হরিপদকে টানতে থাকলো। তুমি যাও বড় খোকা, আমি দেরিতে তো খাই, সে তো তুমি জানো। ঠিক আছে, কাজ সেরে খেয়ে নিও। আমি খেয়ে নেব, তুমি যাও। তন্ময় খাওয়ার ঘরে গিয়ে খেয়ে নিল। তারপর দোতলায় উঠে ঘরে গিয়ে দেখল স্নিগ্ধা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। সে জামা প্যান্ট পরে বাজারের দিকে গেল। কিছুক্ষণ পর স্নিগ্ধা ঘুম থেকে উঠল। তার প্রচণ্ড খিদে পেয়েছে। সে নিচে গিয়ে খেয়ে ওপরে এলো। সে ঘরে গিয়ে একটা কাগজে একটা ওষুধের নাম লিখল। তারপর সে কাগজটা নিয়ে মৃন্ময়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। উপরটা নিস্তব্ধ। সে মৃন্ময়ের দরজার সামনে দাঁড়িয়ে কান পাতল। কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া পেল না। বেশ কয়েকবার টোকা দেওয়ার পর মৃন্ময় দরজা খুলে মুখ বাড়িয়ে বলল, কিছু বলছো বৌদি? মৃন্ময়ের চোখের দিকে এক পলক চেয়ে
সে চোখ নামিয়ে নিল। এই চোখ দুটো তার চেনা, কিন্তু কিছুতেই সে মনে করতে পারে না এই চোখ দুটো কোথায় দেখেছে। কার চোখের মতো এ চোখ দুটো? মৃন্ময় বলল, কি ভাবছো বৌদি? কিছু না। তুমি কিছু বলতে এসেছিলে? মৃন্ময় জিজ্ঞাসা করল। স্নিগ্ধা বলল, ও হ্যাঁ, আমার একটা কাজ করে দেবে ভাই? মৃন্ময় বলল, বলো না। স্নিগ্ধা বলল, বাজার থেকে একটা ওষুধ এনে দাও তো। তোমার দাদা বাড়িতে নেই, ফোনটাও রেখে গেছে। আমার মাথায় খুব যন্ত্রণা করছে, মাথা তুলতে পারছি না। এই কাগজটাতে ওষুধের নাম লেখা আছে। বলে স্নিগ্ধা কাগজটা মৃন্ময়ের দিকে এগিয়ে দিল। মৃন্ময় কাগজটা নিয়ে বলল, যাচ্ছি বৌদি, তুমি ঘরে যাও। স্নিগ্ধা মৃন্ময়কে মিথ্যা কথা বলেছে। তন্ময় মোবাইল নিয়ে রেখে যায়নি, তন্ময় মোবাইলটা নিয়েই বেরিয়েছে। স্নিগ্ধার মাথা যন্ত্রণাও করছে না। সে মৃন্ময়ের ঘরের সামনের দিকে চলে আসছে আর ভাবছে, আজ পুতুলটাকে ঘর থেকে বের করব, তাতে যা থাকে কপালে। স্নিগ্ধা নিজের ঘরে ঢুকে পর্দার আড়াল থেকে দেখতে লাগলো মৃন্ময় ঘর থেকে বেরোলো কিনা। একটু পরে মৃন্ময় ঘর থেকে বেরিয়ে বাইরে সোজা দরজার ছিটকিনি দিয়ে সিঁড়ির কাছে এলো। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামলো। স্নিগ্ধা বারান্দায় গিয়ে দাঁড়ালো। মৃন্ময়কে বাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখে সে তাড়াতাড়ি বারান্দা থেকে বেরিয়ে মৃন্ময়ের ঘরের দিকে যাচ্ছে বিভৎস পুতুলটিকে বের করার উদ্দেশ্যে। স্নিগ্ধা মৃন্ময়ের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সে মনে সাহস আনলো। তারপর দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে লাইট জ্বালালো। লাইটটা একটুখানি জ্বলে বিকট আওয়াজ করে নিভে গেল। টিউবলাইটের ফেটে কাঁচ চারদিকে ছড়িয়ে পড়ল। স্নিগ্ধা তাড়াতাড়ি দুই কানে দুই হাত চাপা দিয়ে চোখ বন্ধ করল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। দড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। তার বুকটা কাঁপছে। সে একটু পরে চোখ খুলে দেখল ঘরটা ঘুটঘুটে অন্ধকার। আলমারির ওপর পুতুলটার চোখ দুটো ছাড়া ঘরের আর কিছুই দেখা যাচ্ছে না। পুতুলটি তার দিকেই তাকিয়ে আছে। পুতুলটির চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসছে। কি ভয়ঙ্কর সে দৃষ্টি! স্নিগ্ধা ঘরে থাকা একটা চেয়ার টেনে আলমারির কাছে আনছে। তার পায়ের তলায় কাঁচের টুকরো ফুটল। সে অন্ধকারে পায়ের তলায় ফোটা কাঁচের টুকরোটা টেনে বের করল। তার পা জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে, তবুও সে দমে গেল না। মৃন্ময় আসার আগে পুতুলটাকে সে ঘর থেকে বের করবেই। স্নিগ্ধা চেয়ারের ওপর উঠল। সে হাত বাড়িয়ে পুতুলটাকে ধরতে গেল। পুতুলটি সরে গেল। স্নিগ্ধার শরীরটাকে যতটা দূর বাঁকানো যায় ততটা দূর বাঁকিয়ে হাতটা লম্বা করে পুতুলটাকে আবার ধরার চেষ্টা করল। পুতুলটা আরও সরে গেল। সে কোনোভাবেই পুতুলটির নাগাল পাচ্ছে না। সে এবার চেয়ারটি খাটের ওপর তুলে তার ওপর দাঁড়ালো। আলমারিটি খাটের পাশেই। পুতুলটি তার হাতের নাগালে। সে হাত লম্বা করে পুতুলটি ধরতে গেল। পুতুলটি সরে গেল। পুতুলটির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। স্নিগ্ধা যতটা পারা যায় ততটা শরীরটাকে বেঁকিয়ে সামনের দিকে ঝুঁকে পুতুলটাকে ধরার চেষ্টা করছে। পুতুলটা তত দূরে সরে যাচ্ছে। সে সর্বশক্তি দিয়ে হাত বাড়িয়ে পুতুলটাকে ধরতে গেল। পুতুলটা আবার আর একটু সরে গেল। স্নিগ্ধার হাতে লেগে গেছে, হাত ব্যথা করছে। সে বুঝতে পারছে এ পুতুলটা সহজে ধরা দেবে না। এ ভৌতিক পুতুল। এ বাড়ির কেউ কি সেটা বুঝতে পারছে না, নাকি সব বুঝেও ভয়ে চুপ করে রয়েছে? স্নিগ্ধা খাট থেকে নেমে পুতুলটার দিকে তাকালো। পুতুলটা আগের জায়গায় ফিরে রয়েছে। তার চোখ দুটো ভয়ঙ্কর বীভৎস দেখাচ্ছে। এবার প্রচণ্ড জোরে ভয়ঙ্কর হাসির শব্দ হচ্ছে। ঘরটা যেন দুলে উঠছে। স্নিগ্ধা ঘরটি থেকে বেরোনোর জন্য দরজার আংটা ধরে টানছে। দরজাটা খুলছে না। স্নিগ্ধার হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে। বেশ কয়েকবার দরজার আংটা ধরে টানার পর দরজা খুলল। সে ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিজের ঘরের দিকে গিয়ে দরজা বন্ধ করল। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সে হাঁপাচ্ছে। এমন সময় মৃন্ময় দরজার বাইরে দাঁড়িয়ে বলল, বৌদি, ও বৌদি।
স্নিগ্ধা দরজার বাইরে আওয়াজ শুনে কেঁপে উঠে বলল, কে? আমি মৃন্ময়, ওষুধ এনেছি। স্নিগ্ধা দরজা খুলে পর্দা সরালো। তার বিধ্বস্ত চেহারা দেখে মৃন্ময় বলল, অনেক মাথা যন্ত্রণা করছে বৌদি, এই নাও ওষুধ, খেয়ে শুয়ে থাকো, মাথার যন্ত্রণা কমে যাবে। স্নিগ্ধা ওষুধটা হাতে নিল। মৃন্ময় তার ঘরের দিকে যাচ্ছে। স্নিগ্ধা দৌড়ে তার সামনে গিয়ে পথ আটকে বলল, ও ঘরে যেও না ভাই। কেন বৌদি? তোমার ঘরের ওই পুতুলটার মধ্যে কিছু আছে। কি আছে? মৃন্ময় জিজ্ঞাসা করল। কোনো ভূত পেতনি আছে। মৃন্ময় শুকনো হাসি দিয়ে বলল, তুমি ভূত পেতনিতে বিশ্বাস করো? করতাম না, কিন্তু এ বাড়িতে এসে করেছি। স্নিগ্ধা এবার কাতর কণ্ঠে বলল, ও ঘরে যেও না ভাই, এই বাড়িতে থাকা বিভৎস পুতুলগুলো বের না করলে এ বাড়িতে কেউ ভালো থাকতে পারবে না। মৃন্ময় হেসে বলল, ভালোই তো আছি বৌদি। স্নিগ্ধা তার হাসিতে যন্ত্রণা দেখতে পেল। সে ধরা গলায় বলল, আমরা কেউ ভালো নেই। তোমার দাদা তো ভীতু, তার দ্বারা কিছু হবে না। আমাকে একটু সময় দাও ভাই, আমি একটা ব্যবস্থা করবই। ভূত পেতনিদের তাড়াবই। এ বাড়িতে আগের মতো শান্তি ফিরে আসবে। মৃন্ময়ের মুখটা অন্ধকার হয়ে গেল। সে বলল, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো বৌদি, আমি ঠিক আছি। মৃন্ময় স্নিগ্ধার পাশ কাটিয়ে তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধার হঠাৎ মনে পড়ল, ঘরের টিউবলাইটটা ভেঙে কাঁচের টুকরো সারা ঘরে ছিটকে পড়ে আছে। খাটের ওপর চেয়ার রয়েছে। সে আবার দৌড়ে মৃন্ময়ের ঘরের দরজার কাছে গেল। মৃন্ময় বলল, আবার কি হলো বৌদি? তোমার ঘরের টিউবলাইটটা জ্বালিয়েছিলাম, লাইটটা একটু জ্বলে ভেঙে গিয়েছিল। সারা ঘরে কাঁচের টুকরো ছড়িয়ে পড়েছে। কাঁচগুলো পরিষ্কার করে দিই, তুমি একটু বাইরে দাঁড়াও। মৃন্ময় বলল, আগে তো দেখি ঘরের কি অবস্থা রয়েছে। বলে ঘরে ঢুকে আলো জ্বালালো। সে টিউবলাইটটা জ্বালিয়ে ঘরটি দেখল। কোথাও তো কাঁচের টুকরো দেখতে পাচ্ছি না। স্নিগ্ধা ঘরে ঢুকে দেখল কোথাও কাঁচ নেই, খাটের ওপর চেয়ারও নেই, সব ঠিকঠাক আছে। সে অবাক হয়ে নিচু হয়ে চারপাশ দেখল, কোথাও কোনো কাঁচের টুকরো নেই। তার মাথাটা ঘুরে উঠল। সে কি পাগল হয়ে গেল? রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে সে কি ভুলভাল দেখছে? সে পুতুলের দিকে মুখ তুলে তাকালো। পুতুলটা রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা কোনো কথা না বলে মৃন্ময়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল, কাঁচের টুকরোয় আমার পা কেটে গিয়েছিল। স্নিগ্ধার পায়ে ব্যথা করছে। সে মেঝেতে বসে পড়ল। এবার সে পায়ে হাত দিল। অল্প রক্ত এখনও বেরোচ্ছে। কাঁচের টুকরো ফোটা জায়গাটায় তার বেশ ব্যথা করছে। তার মানে টিউবলাইটটা ভেঙেছিল। তার মনে এবার প্রশ্ন জাগছে, এইটুকু সময়ের মধ্যে মৃন্ময়ের ঘরে নতুন টিউবলাইট লাগালো কে? ঘরে ছিটকে পড়া কাঁচের টুকরোগুলোই বা গেল কোথায়? তবে কি ওই বিভৎস ভয়ঙ্কর পুতুলটা ঘরটা পরিষ্কার করে টিউবলাইট লাগিয়ে দিয়েছে? তাই হবে। আমি ছাড়া আর কি কেউ ভূত পেতনিদের দেখতে পাচ্ছে না? নাকি দেখেও সবাই চোখে ঠুলি পড়ে আছে? নাকি ওই পুতুলগুলোই ভয়ে কেউ মুখ খুলছে না? জানি না কি হচ্ছে। সত্যি এবার আমার মাথাটা যন্ত্রণা করছে। স্নিগ্ধা ধীরে ধীরে উঠে ঘরের দিকে যাচ্ছে। এবার তার পায়ের ব্যথা মালুম হচ্ছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে শরীরটাকে টেনে নিয়ে নিজের ঘরে গেল। এবার সে তুলো নিয়ে বাথরুমে গিয়ে তাতে ডেটল ঢেলে হালকা জল মেশালো। তারপর পায়ের তলার কাঁচের টুকরো কেটে যাওয়াটা জায়গাটা ভালো করে পরিষ্কার করলো। এবার খাটে এসে বসলো। বুকটা এখনও তার ধুকপুক করছে। স্নিগ্ধা আকাশ পাতাল ভাবছে, কিন্তু সমাধানের কোনো কুল কিনারা পাচ্ছে না। সে অনির্বাণকে ফোন করল। অনির্বাণের স্ত্রী ফোন ধরল। কে? স্নিগ্ধা? কল্পনাদি? হ্যাঁ, চিনতে পেরেছ? তা পারবো না বোন। কেমন আছো দিদি? পিসিমা ভালো আছেন? সবাই ভালো আছি। আবার একদিন সময় করে দুজনে চলে এসো, দুই বোনে গল্প করা যাবে, কল্পনাদি বললেন। স্নিগ্ধা বলল, আসবো। আচ্ছা দিদি, অনির্বাণদা বাড়িতে আছে? বাথরুমে ঢুকেছিল, বেরিয়েছে।
দিচ্ছি। অনির্বাণ ফোন ধরে বলল, বলো কি হয়েছে। স্নিগ্ধা তার মৃন্ময়ের ঘরের ঘটনাটা খুলে বলল। এবার সে হরিপদর মন্দিরে টিফিন বাটির ঘটনাটা বলতে গেল। অমনি সকালের মতো কেউ তার মুখ চেপে ধরল। তার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এবার সে হরিপদর সাথে মন্দিরে লুকিয়ে দেখা করা লোকটির কথা বলার জন্য মুখ খুলল। আওয়াজ বেরোচ্ছে না। অনির্বাণ বলল, চুপ হয়ে গেলে কেন? আর কিছু বলার থাকলে বলো। স্নিগ্ধা বলল, তান্ত্রিকের মাদুলি কাজ করছে না। অনির্বাণ বলল, কি করে বুঝলে? স্নিগ্ধা বলল, আমার মুখ কেউ চেপে ধরেছিল। অনির্বাণ ভীত হয়ে বলল, সে কি কথা? আমি কি করব দাদা? তান্ত্রিকের কাছে কি আবার যাব? তুমি যে তান্ত্রিকের কাছে গিয়েছিলে, আমি খবর নিয়ে জেনেছি উনি খুব বড় তান্ত্রিক। উনি ধ্যানে বসে সব দেখতে পান। বিক্রমভিলার অশরীরী আত্মারা ভীষণ শক্তিশালী। তান্ত্রিকের হয়তো কিছু করার নেই। তোমাদের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি আবার বলছি, তোমরা কলকাতায় চলে যাও, নইলে আমার বাড়িতে এসে থাকো। দেখি কি করা যায়। রাখছি দাদা, বলে স্নিগ্ধা ফোনটা কেটে দিল। তন্ময় শরীরটা টানতে টানতে ঘরে এলো। তাকে ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত দেখাচ্ছে। তার চুলগুলো এলোমেলো, মুখটা অন্ধকার। তার এমন করুণ রূপ স্নিগ্ধা আগে কখনো দেখেনি। তার বুকটা অজানা আশঙ্কায় ছ্যাঁত করে উঠল। তন্ময় খাটের ওপর উপুড় হয়ে শুয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলো।